পড়ুয়া থেকে আমি রিনা। অনেকদিন ধরে আমি একটা গল্প বেছে রেখেছি, পড়বো পড়বো করে কিছুতেই আর পড়াই হয়ে উঠছিল না। আর তাছাড়া অনেক দিন যারা আমার গল্প শোনো, তারা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি অনেক দিন পরে আমি গল্প নিয়ে বসলাম। যাই হোক, আমি যে আর ছোট গল্প নিয়ে পড়ছি, তা প্রায় এখন আমাদের প্রায় প্রায় ঘরেরই গল্প। কারণ আমরা বিভিন্ন চাপে পড়ে এরকম মানসিকতায় আমাদের রাখতে হয়, কখনো কখনো এরকম অবস্থা হয়ে দাঁড়ায় নানান চাপে। তবুও মানুষ মানুষ আছে বলে অবশ্য এখনো দিন চলছে। ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে সুন্দর এই গল্পটি, আমার যেমন গল্প সবার মনের মধ্যে গেঁথে যায়, সেরকমই একটি গল্প আমি আজ নিয়েছি। গল্পটির নাম পিপল পোতার প্রভা। লেখক কিশলয় জানা। আমি পিপল পোতা যাচ্ছিলাম প্রভাকে ছাড়তে। ট্রেন থেকে নেমে ট্রেকার ধরতে হলো। আরো ১.৫ ঘন্টা নরক যন্ত্রণা। ট্রেকারটায় অসম্ভব ভিড়। আমাকে শহুরে লোক, বড় চাকুরে বলে পরিচয় দিয়ে আমার জন্য প্রভা একটু ভালো সিট ম্যানেজ করেছিল। প্রভা নিজে বসেছে ভেতরে। আমি মাঝে মাঝে আর চোখে তার দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম সে কি ভাবছে। কিন্তু তার মুখে ভাবনা লেশ মাত্রও ছিল না। প্রভা আমাদের নিজেদের কেউ নয়, বহু দূরের আত্মীয়। আমার মায়ের এক মাস্তুতো দিদির জ্ঞাতি গোষ্ঠীর কারো মেয়ে প্রভা। কোনো একটি বিবাহ উপলক্ষে মা সেই মাস্তুতো দিদির বাড়িতে গিয়েছিলেন। সেখানেই বাপ মা হারা প্রভাকে দেখেন। অল্প বয়সে মাকে হারিয়েছিল সে। আর আমার মায়ের সঙ্গে দেখা হওয়ার কিছুদিন আগেই তার বাবাকে। বিয়ে বাড়ির নানা গোলমাল, অনিয়ম সত্ত্বেও প্রভা নাকি মায়ের খুব খেয়াল রেখেছিল। তাতে মা গলে জল। কলকাতায় ফেরার সময় প্রভাকে সঙ্গে নিয়ে আসেন। প্রভার তখন বছর ১৮-১৯, আমার চেয়ে বছর তিনেকের ছোট। আমি তখন ইউনিভার্সিটিতে। শুনেছিলাম ক্লাস 10-এর পর আর লেখাপড়া করেনি প্রভা। সেই থেকে প্রায় ১৫ বছর সে আমাদের বাড়িতেই থাকতো। থাকতো বলছি কারণ আজ থেকে প্রভা আর ও বাড়িতে থাকবে না। তাকে আমাদের বাড়ি থেকে পিপল পোতায় তার বাড়িতে বরাবরের জন্য দিয়ে যেতেই আমার আশা। আমাদের অবশ্য বাড়ি না বলে ফ্ল্যাট বলাই সঙ্গত। বছর তিনেক আগে বাবার মৃত্যুর পরে ৪ কাঠা জমির উপরে তৈরি সেই পেল্লায় বাড়িটা প্রমোটারের হাতে তুলে দিয়ে আমি এই ২০০০ স্কোয়ার ফুটের ফ্ল্যাটটা পেয়েছি, সঙ্গে ক্যাশও। ফলে প্রভা যে বাড়িতে এসে উঠেছিল সে বাড়ি বাবা মায়ের সঙ্গে সঙ্গে অতীত। ভাগ্যিস মা আগেই মারা গিয়েছিলেন, না হলে তিনি বাড়িটা ভাঙতেও দিতেন না, প্রভাকেও পিপল পোতায় ফিরতেও দিতেন না। আমাদের পুরনো বাড়িটায় অনেক ঘর ছিল, তারই একটায় প্রভা থাকত। প্রভা সংসারের হাজারো কাজ করত, তাকে কেউ বিশ্রাম নিতে যেত না। রাতেও সকলের খাওয়া হয়ে গেলে
মা আর প্রভা খেতে বসতো। মায়ের এক মুহূর্ত তাকে ছাড়া চলতো না। আজ বিপল পোতায় প্রভাকে রেখে গেলে আমাদের সঙ্গে তার দীর্ঘ 15 বছরের সম্পর্কের ইতি ঘটবে। এই ইতি ঘটতো না যদি না সোমা, আমার স্ত্রী, প্রভাকে রাখার ব্যাপারে আপত্তি তুলত। 2000 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে 3টে বেডরুম, ড্রয়িং কাম ডাইনিং, অ্যাটাচড বাথের সঙ্গে এক চিলতে একটা সার্ভেন্ট রুমও আছে। প্রভার সেখানে জায়গা হয়েছিল এবং এ ব্যাপারে তাকে কখনো অভিযোগ অনুযোগ করতে শুনিনি। আমাদের সংসারে আগেও যেমন, আমার বিয়ের পরও প্রভাই হয়ে উঠেছিল সংসারের অল ইন ওয়ান। কুক, মেড, সার্ভেন্ট, বাজার সরকার, সব। সোমা প্রথম প্রথম দু একবার আপত্তি তুললেও আমি তাকে বুঝিয়েছিলাম আজকের দিনে প্রভার মতো একজন হাউসকিপার রাখতে গেলে অনেক খরচ, তার চেয়ে প্রায় বিনা বেতনে প্রভাকে রাখা আমাদের পক্ষে অনেকটাই লাভজনক। আমার শ্বশুরের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, তার মেয়ে লাভ লোকসান বুঝবেন না তা হয় না। ফলে সোমা আর উচ্চবাচ্য করেনি, কিন্তু সমস্যা তৈরি হলো অন্য দিক দিয়ে। গত 15 বছরে মায়ের প্রশ্রয়ে প্রভা এবারই প্রায় গৃহকর্ত্রীতে পরিণত হয়েছিল। সে যে কিছু অসঙ্গত দাবি করতো তা নয়, কিন্তু বাজার থেকে কি কি আসবে, কোন দিন কি রান্না হবে, বিছানার চাদর কবে কাচা হবে ইত্যাদি গেরস্থালির ব্যাপারে তার সিদ্ধান্তই ছিল চূড়ান্ত। এ ব্যাপারে মা কখনো মাথা ঘামায়নি, আমি বা বাবাও নয়। বরং পরে আমার মনে হয়েছে বাবাও প্রভাকে এ ব্যাপারে প্রশ্রয় দেন। তাতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। এ জাতীয় তুচ্ছ ঘর সংসারের ব্যাপারে মাথা ঘামানোর কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি আমার মতো চলতাম। ঠিক সময়ে টেবিলে খাবার দেওয়া হলে, বাইরে বেরোনোর জুতো পালিশ করা থাকলে, জামা কাপড় ইস্ত্রি করা হলে আর আমার কি চাই। প্রভার দিকে আমি ফিরেও তাকাতাম না। চওড়া কপাল, ঘোড়ার মতো চিবুকের ছাঁদ, কালো কুষ্টি একটি মেয়ে, তার দিকে ফিরে তাকাবো আমি, যাকে ইউনিভার্সিটির মেয়েরা গ্রিক গড, অ্যাডোনিস, লাভার্স বয়, আরো কত কি বলে রাখে। মনে আছে প্রভা প্রথম যখন আমাদের বাড়িতে এসেছিল, তখন অপুষ্টিতে ভোগা লিকপিকে দেহ আর ওই ঘোড়ার মতো মুখমণ্ডল দেখে আমি তাকে ভূত ভেবেছিলাম। শুনেছি বাবা প্রথমে আপত্তি তুলেছিলেন, ঘরে সমস্ত ছেলে তোমার, প্রভার বয়সটাও কাঁচা, এই অবস্থায় তাকে বাড়িতে রাখবে।
যদি বিপদ আপদ কিছু হয়ে যায়? বুঝতেই তো পারছো, আগুন আর ঘি। মা তাতে বলেছিলেন, আমি আমার ছেলেকে সেই শিক্ষা দিইনি। প্রভা ওর বোনের মতো, বোন হিসেবেই সে দেখবে, এ আমার কথার কথা নয়, দৃঢ় বিশ্বাস। মা আমায় পরে কথা জানিয়েছিল, যদিও আমার সততার উপরে মায়ের অটুট আস্থা, কথা জানাতে কথাটা আমায় বলা হয়েছিল তা আমি বিশ্বাস করি না। মা আসলে এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল। প্রভাকে আমার বোন হিসেবে দেখতে হবে, অতএব তাকে কুনজরে দেখা যাবে না। এই নির্দেশও এর পেছনে ছিল। আমি মনে মনে হেসেছিলাম। প্রভা যদি খুব সুন্দরী হতো, তাহলে মায়ের নির্দেশ আমি নর্দমায় বিসর্জন দিতে দ্বিধা করতাম না। কিন্তু প্রভার মতো কুশ্রী এবং স্টেটাসহীন মেয়ের সঙ্গে আমি অন্য কোনো কারণে জড়িয়ে পড়ছি, এটা আমার ডিগনিটির পক্ষে খুব ক্ষতিকর। মা যতই মুখে বলুক, কিন্তু মনে মনে তারও যে দুর্ভাবনা আছে তা বুঝতে পারতাম। যখন মা প্রভাকে আগলে আগলে রাখতো, আমার উপস্থিতিতে তাকে আমার ঘরে যেতে দিত না, প্রভা আমাকে দাদা বলে ডাকতো এবং প্রয়োজনের বাইরে কোনো কথাই বলতো না। এখন মা নেই, কিন্তু আজও সে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না, এমনকি নিজের জন্য কোনো দাবি দাওয়া করেনি কখনো। সে যেন মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছিল এই সংসারে সে বহিরাগত একজন, যতদিন কাজে লাগবে ততদিনই তার দাম। ফলে মুখ বুজে সে কাজটাই করত। বিকল্পতার প্রভাব কিন্তু পৈতৃক সম্পত্তি, কিছু জমি জমা ছিল। শুনেছি বাবা মায়ের ওই মাস্তুতো দিদির বরকে ধরে সে সবে রক্ষণাবেক্ষণের একটা সুষ্ঠু ব্যবস্থা করে রেখেছিল। প্রভার পৈতৃক ভিটেটাও তাদের জিম্মায় ছিল, বিক্রি হতে দেয়নি। বছর বছর লোক দিয়ে তার জমিতে চাষ করানো হতো, ফসল হলে বিক্রি বাটা করে প্রভার প্রাপ্য অর্থ তার নামে জমা হতো ব্যাংকে। বাবাই পিপল পোতায় ২-৩ বার যাতায়াত করে তার নামে অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। এখন আমার মনে হয় বাবা সম্ভবত তার দূরদর্শিতার কারণে বুঝতে পেরেছিলেন আকাশ সবসময় ঝকঝকে নীল থাকে না, তাতে ঘন কালো মেঘ জমে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিও হয়। ঈশান কোণে যে মেঘ জমছে তা আমার তখনই টের পাওয়া উচিত ছিল। যেদিন সোমার মা আমাদের ফ্ল্যাটে প্রথমবার থাকতে এসে জিজ্ঞাসা করেছিলেন, এই প্রভা মেয়েটি তোমার কে হয় সুবীর? আমি উত্তাপহীন গলায় জবাব দিয়েছিলাম, ওই বোনের মতো।
অনেক দিন ধরে আছে বাড়িতে, মা নিয়ে এসেছিলেন সেই থেকে। তা এখন তো উনি নেই, ও আছে কেন? তাছাড়া শুনলাম মেয়েটি অবিবাহিত। এইরকম একটি মেয়েকে কি তোমাদের রাখা ঠিক হচ্ছে? এতদিন ওরা ছিলেন, কেউ কিছু বলেনি। আজকাল কত কি হচ্ছে, কোথায় কি না কি করে বসে, শেষে তোমায় না ফাঁসিয়ে দেয়। সোমা তো সর্বক্ষণ আমায় তার ভয়ের কথা বলে। শুনে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। সোমা আমাকে কখনো কিছু বলেনি, বরং প্রভা যা সার্ভিস দিয়েছে তা আয়েশ করে উপভোগ করেছে। আমি কাষ্ঠ এসে বলেছিলাম, কি যে বলেন মা, প্রভার মতো মেয়ের দিকে আমি ফিরেও তাকাবো না, সে কথা সোমা ভালোভাবেই জানে। তবুও পুরুষ মানুষের মনকে বিশ্বাস নেই। তুমি ভালো হলেও মেয়েটি যে ভালো হবে তারই বা কি মানে? আমার মনে হয় মেয়েটিকে এবার বিদায় দেওয়া উচিত। সোমাকে আমি পরে এই নিয়ে প্রশ্ন করেও কোনো সদুত্তর পাইনি। তবে সে বলেছিল প্রভার খবরদারি দিন দিন তার কাছে অসহ্য হয়ে উঠছে। এ সংসার তার, অথচ সেখানে পতিত্ব করছে প্রভা। এটা সে আর বরদাস্ত করবে না। তাছাড়া সেন্টার থেকে লোক নিলে তারা নির্দিষ্ট সময়ে আসবে, কাজ করে দিয়ে চলে যাবে, তাতে যা খরচ হবে প্রভাকে খাওয়া পড়া দিয়ে রাখার তার চেয়ে বেশি খরচই হয়। তার উপরে একটা ঘর যতই ছোট হোক সে দখল করে রেখেছে। সোমার মা ওই ঘরটাকে ঠাকুর ঘর করতে বলে দিয়েছেন, এতে নাকি সংসারেরই মঙ্গল। অবস্থা ক্রমে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল। তাকে আমার কাছাকাছি দেখলে সোমা নানা নোংরা মন্তব্য করতে লাগলো। এতকাল আমাদের বাচ্চা বুকুনকে প্রভাই দেখে এসেছে, সোমা এখন তার জন্য একজন গভর্নেস রেখেছে। প্রভাকে বুকুনের কাছে ঘেঁষতেই দেয় না। তার ধারণা প্রভা সুযোগ পেলেই বুকুনকে বিষ খাওয়াতে পারে বা অন্য কোনোভাবে ক্ষতি করতে পারে। আমি বুঝতে পারছিলাম প্রভার সব মেনে নিতে পেরেছিল, কিন্তু বুকুনের কাছে তাকে যেতে না দেওয়াটা মানতেই পারছিল না কিছুতেই। আমি অসহায় বোধ করছিলাম। প্রভাকে কিভাবে চলে যেতে বলবো সেটা আমি বুঝে উঠতেই পারছিলাম না। আমাকে স্বস্তি দিয়ে প্রভা নিজেই এলো একদিন।
শনিবারের বিকেলে বারান্দায় বসে আমি আর সোমা চা দিতে এসে প্রভা বলল, দাদা, একটা কথা ছিল। সোমা কঠিন মুখে ভুরু কুঁচকে তাকালো। আমি মিনমিনে গলায় বললাম, কি? প্রভা বলল, কতদিন হয়ে গেল পিপল পোতায় যায়নি। আমার আজকাল বড্ড মন কেমন করে। আমাকে পিপল পোতায় যাওয়ার একটা ব্যবস্থা করে দেবে? আমি বললাম, কিন্তু সেখানে গিয়ে উঠবে কোথায়? আমার বাপের বাড়ি তো আছেই দাদা, খুড়িরা দেখে শুনে সব রেখে দিয়েছে, অসুবিধা হবে না। কতদিনের জন্য যেতে চাও? এখনই কি করে বলবো দাদা, আগে তো যাই। সেখান থেকে যেখান থেকে এসেছি সেখানে ফিরলে সহজে কি আসা যায়? আমার হয়ে সোমা বলল, তা তো, তা ও যখন যেতে চাইছে তুমি আটকাচ্ছ কেন? তোমার কি ওকে আটকানোর পেছনে আরো কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে? ও যেতে চাইছে, যা। না হলে বলবে আমরা ওকে বিনি মাগনায় খাটানোর জন্য ধরে বেঁধে রেখেছি। যাই বলো, কাজের লোককে মাথায় তোলার এই কালচার তোমাদের বাড়ির বড় দোষ। প্রভা কোনো কথা না বলে আমার দিকে তাকিয়ে রইল। আমি কোনো রকমে বললাম, কবে যেতে চাও? যত তাড়াতাড়ি পাঠাতে পারো। সোমা যদিও আপত্তি করেছিল, কিন্তু পিপল কোথায় আসতে রাজি এমন কাউকে জোগাড় করতে পারিনি, তাই নিজেই আমি দিতে এসেছি। যখন পিপল কোথায় পৌঁছলাম তখন প্রায় বিকেল। মায়ের মাস দুটো দিদি আর বেঁচে নেই, তার বড় না, তবে তাদের ছেলে পুলে নাতি নাতনিরা সবাই ছিল। ফোন নম্বর ছিল না বলে প্রভার যেতে চাওয়ার কথা জানিয়ে তাদের আমি স্পিড পোস্ট করে রেখেছিলাম। দেখলাম তারা চিঠি পেয়েছেন এবং সেই অনুযায়ী প্রভার ঘর দৌড় পরিষ্কার করে রেখেছেন যথাসাধ্য। উঠোনে কুয়ো থেকে তোলা জল বালতিতে রাখা ছিল। আমি হাত পা ধুয়ে বসলাম। ও বাড়ি থেকে মুড়ি, নারকেল কোড়া আর গুড়ের পাটালি দিয়ে গেল। খুব খিদে পেয়েছিল, খেয়ে নিলাম। আমার আর সেদিন ফেরার উপায় ছিল না। কোনো রকমে রাতটুকু কাটিয়ে ফিরতে পারলে বাঁচি। প্রভাতের ঘরে দুখানি কামরা। আমার মনে হয়েছিল তার একটাতে প্রভা থাকার ব্যবস্থা করবে আমার। কিন্তু প্রভা বলল, গাঁ গঞ্জ মোটেই ভালো জায়গা নয় দাদা। শহুরে মানুষদের মতো তাদের অত বড় মন নয় যে অজানা অচেনা কাউকে ঘরে নিয়ে গিয়ে রেখে দেবে। তুমি রাতে থাকলে এখানে কি জানে কে কি দুর্নাম রটাবে। আমার নামে কিছু রটলে আমি তার তোয়াক্কা করি না, কিন্তু তোমার নামে কেউ কিছু বললে খারাপ লাগবে খুব। আর কেউ না জানুক, আমি তো জানি যা রটবে তা কত বড় মিথ্যে। আমি কি জবাব দেব? নির্বাক হয়ে বসে রইলাম। প্রভা আবার বলল, রান্নাঘরে কোথায় কি আছে তার ঠিক নেই,
এই সাঁঝবেলায় আর তোমায় খাওয়াতে পারলাম না, আজ ও বাড়ি খেয়েও, ওখানেই থেকে যেও, কাল ভাতে ভাত ফুটিয়ে দেব, এখানে যা হোক কিছু খেয়ে তারপরে ফিরো। আমি কিছু টাকা বার করলাম, 1000 সময় বলেছিল। দিয়ে দাও, না হলে আবার ঝামেলা করবে, এখানেই না আবার এসে হাজির হয়। প্রভা মৃদু হেসে বলল, লাগবে না দাদা, এখানে ব্যাংকে টাকা কড়ি নিশ্চয় জমে আছে, আগে দেখি, দরকার হলে তোমায় জানাবো, তখন না হয় কিছু পাঠিও। পরের দিন মাসির বাড়ি থেকে প্রভার বাড়ি যেতে উচ্ছে আলু ভাজা, মুগের ডাল, মাছের ঝোল আর আমড়ার টক দিয়ে ভাত খাইয়ে ট্রেকারে তুলে দিল আমায় সে। ওই মাসির বাড়ি থেকেও দুজন এসেছিল। তারা বলেছিল, চিন্তা করবেন না, প্রভা আমাদের বোনের মতো, দাদারা থাকতে বোনের আর চিন্তা কি। কথাটা কেমন যেন বুকে এসে ঘা দিল। প্রভা বলল, বৌদিকে, বুকুনকে খুব মনে পড়বে দাদা, পারলে শীতের সময় এসো ওদের নিয়ে, ঘর দোর ততদিনে সারিয়ে সুরিয়ে রাখবো আমি, ভালো লাগবে 2-4 দিন কাটিয়ে গেলে। আমি একটু ইতস্তত করে বললাম, প্রভা তুমি সাবধানে থেকো, আসলে একা একজন মেয়ের থাকা। আমার কথা শেষ করতে না দিয়ে প্রভা বলল, হাসালে দাদা, আমায় যা দেখতে কারো কখনো কোনো ইচ্ছে জাগবে বলে মনে হয় তোমার? আর জাগলে তো বুঝবো এতদিনের নারী জন্ম সার্থক হলো আমার। ওসব নিয়ে তুমি ভেবো না, সাবধানে ফেরো, দুগ্গা দুগ্গা। ট্রেকার এসে পড়েছিল। উঠলাম, আবার আমার অনন্যতার কথা বলে প্রভা আমার বসার সুবন্দোবস্ত করে দিল। আমার কানে তখন প্রভার শেষ কথাগুলি বাজছিল। আমি ভেবেছিলাম আমাকে নিয়ে ট্রেকার চলে না যাওয়া পর্যন্ত ও আমার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু তার কিছুই হলো না। প্রভার দাঁড়ালো না, পিছু ফিরেও দেখলো না। বিকল্পতার প্রভা আমাকে সব দিক দিয়ে ছোট করে কেমন দৃপ্ত ভঙ্গিতে চলে গেল। ট্রেকারের চাকায় ওরা ধুলোয় আমার চোখ দুটো কেমন জ্বালা জ্বালা করতে লাগলো। আমি আর তাকিয়ে থাকতে পারলাম না। গল্পটি এখানেই শেষ করলাম। আশা করি সবার ভালোই লাগছে গল্প আমার, যত আমি পড়ি সবাইকে আমি বলি যে ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদেরকে শেয়ার করো। এরকম আরো অনেক গল্প আমি পড়বো, হয়তো একটু দেরি হয়ে যায় কখনো, কিন্তু আমি গল্প পড়তে কিন্তু শোনাতে তোমাদের ছাড়বো না। ঠিক আছে, আজকের মতো নমস্কার, বিদায়, তোমরা সবাই ভালো থেকো।